আমার মেজ বোনের সাথে সেদিন আমার স্বামীর বিবাহ হয়। সেদিন যে আমি কিভাবে বেঁচেছিলাম নিজেও জানি না। মৃত্যুর যন্ত্রণার মতো মনে হয়েছে। না সেদিন বাঁচতে পেরেছিলাম, না মরতে পেরেছিলাম। আমার পায়ের নিচে মাটিও ছিল না। পৃথিবীর সবার কাছে তখন আমি দোষী, আমি খারাপ। অথচ এই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি। এই জন্য অবশ্যই আমার মা দায়ী। পৃথিবীতে সব মা ভালো হয় না, সব পরিবার ভালো হয় না, কিছু খারাপ পরিবারও রয়েছে। 2008 সাল, ওই মুহূর্তে আমি আমারই বাপের বাড়িতে অবস্থান করছিলাম। 3 মাস আগে থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার বাপের ঘরে চলে আসি। আমার ছোট্ট বোন আবার আমার এক খালার বাড়িতে থাকতো। ঘরে শুধু আমার মেজ বোন, আম্মু আর আব্বু। ওরা আমার সামনে তেমন কথা বলতো না। আর তাছাড়া আমি শ্বশুর বাড়িতে থাকতাম, তাই ঘরের এত কিছুতে আমি নাক গলাতাম না। তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম স্বামীর থেকে লুকিয়ে। আমার স্বামী ধনী ছিল আর আমার বাবা দিনমজুরি ছিল। আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটি সিএনজি দিয়ে দিই। তখন থেকে বাবা সিএনজি চালাতো। আমাদের নিজেদের কোনো ঘর ছিল না। বাবা আমাদের নিয়ে ভাড়া ঘরেই থাকতো। বিয়ের 1 বছর পর্যন্ত ভালোই ছিল সব, কিন্তু যখনই আমি আমার পরিবারের টাকা দিতে পারতাম না, আমি ভীষণ খারাপ হয়ে যেতাম। আমার মেজ বোন আমার খেয়ে আমার পরে আমার সাথেই বেয়াদবি করতো। তুই ছাড়া কথাও বলতো না। চরম লেভেলের একজন বেয়াদব ছিল। বাবা মার কাছে ভীষণ ভালো ছিল। আমার মা তো আমি টাকা দিতে না পারলে আমাকে যাতা বলে গালাগালি করতো। আমি এ ধরনের বাজে গালাগালি করতো। আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক বাদ দিতে, কিন্তু পারি নাই। কয়েকদিন পর পর হাজির হতো আমার শ্বশুর বাড়িতে। আমার চেয়ে আমার মেজ বোন সুন্দরী ছিল, অথচ আমার তখন প্রেমের বিয়ে। 2008 সালে 5 মে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে। অথচ সকালে আমি জানতাম না ওরা কোথায় যাচ্ছে। এর মধ্যে বিকেলের দিকে আমার শ্বশুরবাড়ির একজন ফোন করে বলে, তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হয়েছে। আমি শুনে বারবার মাকে ফোন করি, না ফোন ধরে বলে ঘরে আসি, কথা বলতেছি। তার কিছু সময় পর আমার মা বাবা ঘরে আসে। আমি তখন কান্না করতে করতে জিজ্ঞেস করি, নিমুখ হারাম, তোরা কেন এমন করছস, উত্তর দে। তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। মা বলে, তুই বেশি ভালো যে এই জন্য স্বামীর ভাত খেতে পারছস না। তোর এই অবস্থা, আমাদের তো মুখ পুড়িয়েছিস, তাই বাধ্য হলাম। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। তখন আমার মা আমাকে বলে, মাগি ঘর থেকে বের হ, এখানে নাটক করিস না। আশেপাশে সবাইকে জানাইছো না তুই যে একটা মাগি। আমি হতভম্ব। আমি যেন সেদিন সে ঘরে থাকতে পারতেছিলাম না। ওই বেঈমানগুলোর সাথে 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 বের হয়ে যায় ঘর থেকে। কোথায় যাব, কি করব বুঝতেছিলাম না। কে বা আমাকে জায়গা দেবে। পরে পরিচিত এক আন্টির বাসায় যাই। সেখানে 3 দিন থাকি। একদিকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট, অন্যদিকে পরিবারের কষ্ট। টাকা পয়সা নাই, কোথায় যাব, কি করব বুঝতেছিলাম না। সেদিন মনে হয়েছিল মৃত্যুর অনেক সহজ। মরতে চেয়েছিলাম, কিন্তু সাহসে দেয়নি। আন্টি তার বোনের দোকানে একজন মেয়ে লাগবে, সেলসম্যান। সামনে রমজান মাস, তাই তখন আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল। আমি ওখানে ছিলাম, সারাদিন দোকান করতাম। রাতে ওনার সাথে টুকিটাকি ঘরের কাজে সাহায্য করে ঘুমিয়ে যেতাম। ঘুমও আসতো না। এই পৃথিবীতে পরিবারবিহীন একটা টিকে থাকা অনেক মুশকিল। কিন্তু আমি আবার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না। আর আন্টিটা আমাকে তেমন বেতন দিত না, খরচের টাকা ছাড়া। বলতো, জমা থাকুক, যখন তোর কাজে লাগবে নিস। এভাবে 1টা বছর পার হলো। আমি তখন পুরো পরিবার, আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। খুবই ঘৃণা চলে এসেছিল তাদের প্রতি। আমি রাতে ঘুমাতে পারতাম না। মনে হতো আমার সাজানো সংসারে কিভাবে রাজত্ব করছে। আর মনে হতো আমার প্রিয় মানুষটা কি একটুও চিন্তা করছে না আমার কথা। আমার কথা কি একটুও মনে পড়ে না? আমি কিভাবে দিন কাটাচ্ছিলাম আমার আল্লাহ জানেন।
এদিকে আন্টির পারিবারিক সমস্যার কারণে আন্টি দোকানটা সেল করে দেয়। আর তখনই ওনার এলাকার একটা বয়স্ক ধনী আন্টি দোকানটা কিনে নেন শখের বশে সময় কাটানোর জন্য। দোকান কেনার সময় আন্টি তা বলে, তুমি থাকো দোকান দেখো, মাঝে মাঝে আমি বসবো। আমার তো এত সময় নাই যে সারাদিন বসে থাকতে পারবো। ঘর সংসার রয়েছে আর আমার ছেলেরাও বকা দেবে। তখন আমি আন্টির দোকানটা চালাতাম আর ওই আন্টির বাসা থাকতাম, খেতাম, মাসিক টাকা দিয়ে দিতাম। এর মধ্যে ওই আন্টির দোকানে অনেক টাকা ইনভেস্ট করে ওনার ছেলে সৌদি থেকে এসে দোকানের পুরো ডেকোরেশন বদলে দেয়। তাছাড়া দোকানটা ওনাদের জায়গার ওপরে ছিল। তখন ওনার দোকানটা আরও বড় করার জন্য জায়গাটা আরও বাড়িয়ে নেয়। দোকানটা আগে খুব পরিচিত ছিল, এখন আরও বেড়েছে। আর আমি সবার সাথে ভীষণ খুব সুন্দর করে কথা বলতাম, খুব ভালো সেল হতো। আন্টি আমাকে মাসে 17,000 টাকা বেতন দিতেন। এদিকে ওই আন্টি গ্রামে চলে যাবে, তাই আমাকে বাসা ছেড়ে দিতে হবে। আন্টিটা সে কি কান্না, আমাকে নিজের মেয়ের মতো আদর করত। তখন আমাকে পাশে একটা রুম নিয়ে দেয় উনি আমি থাকার জন্য। তখন একা একা থাকা শুরু করলাম। রাতে একদম ঘুম আসতো না। বয়স বাড়ছে, জীবন কিভাবে যাবে, কত চিন্তা। সবাই আমাকে পরিবারের কথা জিজ্ঞেস করত, আমি বাড়িতে যাই না কেন, আরও কত কি। আমি বলতাম টাকা পাঠাই, আরও কত কি বানিয়ে বানিয়ে। নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতেও ইচ্ছে করতো না। চলবে, খারাপ পরিবার।